हाँ বিসমিল্লাহির রহিম। ঈদের আগে লাস্ট একটা ক্লাসে চলে আসলাম। আজকে হচ্ছে 27 তারিখ। তো আজকে আমি ইউসিসির ইন্টেন্সিভ একটা ক্লাস দিলাম। আমার ধারণা ছিল যে আজকে হয়তো স্টুডেন্ট থাকবে না, কিন্তু একটা অভাবনীয় বিষয়, অসংখ্য স্টুডেন্ট আজকে ক্লাস করেছে। তো যেহেতু ঈদের আগে এই বছরটা আসলে যারা আমরা ক্যান্ডিডেট তাদের কাছে আসলে ঈদ নাই, রাইট? কারণ ঈদ আসবে, প্রতি বছর আসবে, বাট এবার ঈদটা একটু স্যাক্রিফাইস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, তুমি একটা বার চোখ বন্ধ করে কল্পনা করো যে এই বছর তো তুমি একটা টেনশনের মধ্যে আছো, মানে কি হবে না হবে এরকম একটা বিষয়ের মধ্যে আছো। একটা বার চোখ বন্ধ করে কল্পনা করো যে আগামী বছর তুমি গ্রামে যাচ্ছ ঈদ করতে অ্যাজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। বিষয়টা কেমন হবে, কত চমৎকার হবে, তাই না? আগে ইয়েতে দাও না, মোবাইলটা দাও, আমার মোবাইলটা কই। তো বিষয়টা কতটা চমৎকার হবে খেয়াল করো। তাহলে তোমরা আমাকে আচ্ছা, এখন দেখেন তো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শোনা যায় কিনা একটু দেখেন তো। আচ্ছা, এখন দেখেন তো আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শোনা। ওকে, নো প্রবলেম। এই মুহূর্তে আমাদের সাথে এখন 708 জন আছে। আমরা 1000 জন হইলে আমাদের ক্লাসের দিকে যাব। তো যেটা বলছিলে, অনেকে বলছিল যে এনামুল কবির নাহিদ দেখছো কচি ভাইয়া সাউন্ড নাই, মানে কি চুল কেটে ফেলছে তাই কচি ভাইয়া বলতেছো? আচ্ছা হ্যাঁ, এখন সাউন্ড চলে আসছে, সাউন্ড চলে আসছে। চুলও নাই সাউন্ডও নাই। নাফিজ নোহাল লিখছো চুলও নাই সাউন্ডও নাই। হ্যাঁ রে ভাইয়া, এটা মায়ের অর্ডার, চুল কাটতে হবে। চুল না কাটলে বাসায় ঢুকতে দিবে না, বাসায় তো যাইতে হবে, এই জন্য বাধ্য হয়ে চুল কাটা হইল। কাজী সারা সাউন্ড কম মনে হয়, এখন আর সাউন্ড কম মনে হবে না, এটা মানা যায় না ভাইয়া। কি মায়ের বকুনুতে চুল কেটে ফেললেন? হ্যাঁ, মায়ের বকুনুতে। ফেরদৌস আলী ব্ল্যাক, যে অনেক চমৎকার গান গায়, লিখছে জি। ওকে, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাতো। তাহলে সাউন্ড তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু, এটা ক্লিয়ার? আচ্ছা, ফেরদৌস আলী জানিয়েছে যে সাউন্ড ক্লিয়ার আছে, ও লিখেছে শোনা যাচ্ছে। ওকে, আফসারাত এশা, জি স্যার স্পষ্ট শোনা যাচ্ছে। রিপিট হয়, রিপিট হচ্ছে কারণ ওইখানে একটু সাউন্ড আছে। ওকে, আর রিপিট হবে না, ঠিক আছে? ওকে, আর রিপিট হবে না। হ্যাঁ, কমাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? তো ঈদের আগে শোনো, তোমরা অলরেডি বেসিকের পড়াটোরা, এই যে জিকে টিকে কতজন পড়ে অস্থির করে ফেলছো, বই টই ছিঁড়ে ফেলে, মানে ছিঁড়ে টিড়ে অস্থির অবস্থা। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো, তোমাদের প্রিপারেশন চলছে। তো একটা বিষয় হচ্ছে, এই প্রিপারেশনের মধ্যে তোমাকে যে কাজটা করতে হবে, একটু রিভিশন উঠতে হবে। যত পড়ো না কেন, তুমি অনেক পড়েছো বা রিভিশন দাও নাই, তাহলে কিন্তু তুমি লুজার হয়ে যাবে।
দ্রুত রিভিশন উঠতে হবে। আর আমি যে মেগা মডেল টেস্ট নিব ঈদের আগে নিতে চেয়েছিলাম, আর অনেকেই আপত্তি জানিয়েছে যে ভাইয়া মেগা মডেল টেস্টটা ঈদের আগে নিলে, এখনো প্রিপেয়ার ছিল না অনেকে টেস্ট দেওয়ার জন্য। তো এই মেগা মডেল টেস্টটা নিব হচ্ছে ঈদের পরে 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে আমি মোট 7টি মডেল টেস্ট নিব, যার ফলে ঈদের পরে 10 তারিখ থেকে আমি 7টি মেগা মডেল টেস্ট নিব, মডেল টেস্ট। তো তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও, 10 তারিখ থেকে 7টি মেগা মডেল টেস্ট নেওয়া হবে। প্রস্তুতি নিতে থাকো, ইনশাল্লাহ যারা ভালো করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। কে? ফারহান আহমেদ সাইফ লিখছে যে কবি কবি লাগতো, এখন নায়ক নায়ক লাগতেছে। কোনটাই কোনো লাভ নাই, কবি থেকেও কোনো লাভ নাই, নায়িকা ছাড়া নায়ক থেকে কোনো লাভ আছে বলো? আচ্ছা, সেলিব্রিটি হয়ে গেল তো কে লিখলো? সামিলা তাবাসসুম নাফিজ নুহানকে লিখছে সেলিব্রিটি হয়ে গেল কেন? আই হাই কি করছেন, চুল কই? এটা লিখছে হচ্ছে নূরে জান্নাত সুজানা। নূরে জান্নাত সুজানা হচ্ছে আমাদের গতবারের স্টুডেন্ট, তোমরা যেমন এই বছর ক্লাস করছো। সুজানা হচ্ছে রাজবাড়ির খুব কমন একটা স্টুডেন্ট। গত বছর আমরা ক্লাস নিতে গেলে সব ক্লাসে যে উপস্থিত থাকতো এবং বারবার কমেন্ট করতো, আমরা খালি সুজানা 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 কমেন্ট পড়তে পড়তে অস্থির হয়ে যেতাম। আচ্ছা ভাইয়া, আগে আপনাকে শ্রীমান জঙ্গুবান লাগতো, চুল কাটার পর এখন অসাধারণ লাগছে। মানে আমি সরি ভাই, যে শ্রীমান জঙ্গুবানটা যে কে আমার ঠিক জানা নাই, ঠিক আছে। আজ ক্লাসে একজন বলতেছিল আপনার সে বিয়ে করতে চায়। সর্বনাশ, এটা আবার কি কমেন্ট, কি লিখলো এটা? লিখতে আজ ক্লাসে একজন বলতেছিল আপনার সে বিয়ে করতে চায়, বিশেষ ক্যাডার হয়ে সে আপনার বিয়ে করবে, ততদিন আপনার সিঙ্গেল থাকতে বলছে ভাইয়া, আর মনের আশা পূরণ করেন ভাইয়া, সে আপনার বিগ ফ্যান, অনেক প্রশংসা করতেছিল ভাইয়া। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আমি তো প্রস্তুত, ঠিক আছে। কি বিয়ে করতে চায় না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওরা দেখা করতে বললো আমার সাথে। আচ্ছা তো ওকে, আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে। শেয়ার দিয়ে রাখো, যদি মন টন চায় তাহলে শেয়ার দিয়ে রাখতে পারো, কারণ ক্লাসে কিছু ইম্পর্টেন্ট বিষয় আসবে, ঠিক আছে। ওকে, অলরেডি আমার সাথে 1100 জন আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু বেসিকের পড়াটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, আমি যে জায়গাটা কাজে লাগবে তোমাদের, গত বছর আমরা জানি যে প্রায় 50% স্টুডেন্ট আসছিল সাম্প্রতিক, সরি স্টুডেন্ট না, 50% প্রশ্ন আসছিল সাম্প্রতিক থেকে। তো আজকে আমরা একটু সাম্প্রতিকটা দেখার চেষ্টা করব। আমি আগে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলির উত্তর তোমরা দাও, দেওয়ার পর হচ্ছে আমরা এইখানে তথ্যগুলি মানে আমরা কিছু তথ্য নিব। যেমন নাম্বার 1, আমি যদি তোমাদেরকে এখন একটা প্রশ্ন করি যে জিনজিয়াং পেপারস এটা কি, ঠিক আছে। পেপারস মানে আমরা জানি, পেপারস মানে একটা কেলেঙ্কারি থাকে, যেমন আগে আমরা পানামা পেপারস কেলেঙ্কারি দেখেছি, ঠিক আছে, প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি দেখেছি। তো এখন আমি একটা প্রশ্ন করলাম যে জিনজিয়াং পেপারস, এই জিনজিয়াং পেপারসটা কি? আগে তোমরা আমাকে একটু উত্তর দাও, তারপর হচ্ছে আমি এই ইনফরমেশনে যাব। জিনজিয়াং পেপারস কি? আগে আমাকে উত্তর দাও ভাই। ক্যাপসুলের দামগুলো একটু কমান, 28টা পেজ 30 টাকা। আমরা তো এখানে কি দিয়ে দিই, আমরা তো ক্যাপসুলের সব ছবি তুলে দিই, তুমি 30 টাকা শুধু শুধু কেন খরচ করে কিনতে যাও? আচ্ছা, তো যেটা বলছে জিনজিয়াং পেপারস কি যদি প্রশ্ন হয়। আশিক হাসান লিখছে চুলগুলোর জন্য কষ্ট হচ্ছে। তুমি ভাইয়া এই চুলগুলোর জন্য কষ্ট পায় না, কারণ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, তাহলে তোমার এখন যে কষ্ট হচ্ছে আমার তার চেয়ে বেশি কষ্ট লাগবে, ঠিক আছে। তো শুধু আজাইরা চুলের জন্য কষ্ট পায় না। জুলিয়া লিখছে সুজানা আপু বলছিলাম না আপনি কমেন্ট করলে রিয়েক্ট আসবে, আমি গুনবো, আর ভাইয়া পড়বেই আপনার কমেন্ট, এবার গ্রুপে গিয়ে আমাকে ট্রিট দেন, ঠিক আছে। যে ঐশী বাচ্চাটা ট্রিট চাইছে, সুজানা তুমি ওকে ট্রিট দিয়ে দিও। আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের উত্তর রাব্বি দিয়েছে, কিন্তু এটা তো আমি বললাম যে পেপারস মানে একটা কেলেঙ্কারির মতো থাকে, কিন্তু কেলেঙ্কারিটা কি? কাজী সারা লিখছে ভাইয়া আম্মু আপনাকে দেখে আজ বলছে আপনাকে ক্যামেরা একরকম লাগে ফেস আর আরেক রকম লাগে বাস্তবে, কারণ আন্টি ক্যামেরা আমাকে বড় চুলে দেখতো, আর আজকে প্রথম দেখছে হচ্ছে ছোট চুলে। তো আমি কিন্তু উত্তর পাচ্ছি না। জিনজিয়াং পেপারস কি?
জিনজিয়াং পেপারসটা কি? একজন শুধু লিখেছিল কেলেঙ্কারি। কেলেঙ্কারি তো বুঝলাম, এখন কেলেঙ্কারিতে কি কেলেঙ্কারি? ঠিক আছে, তো জিনজিয়াং পেপারসটা হচ্ছে কি কেলেঙ্কারি সেটা তো আমাকে একটু বলতে হবে। রকমারি থেকে মডেল টেস্ট পাবো? হ্যাঁ পাবা। একজনও উত্তর দিচ্ছ না যে জিনজিয়াং পেপারস কি। কেলেঙ্কারি তো বোঝাই যায় বা এটা কি কি কি। মেহেদি হাসান লিখছে আমেরিকা প্রকাশ করে। আমি এখনো কিন্তু উত্তর পাচ্ছি না। আচ্ছা, সাবিকুন নাহার, ঠিক আছে। আচ্ছা, আফরিন সামিন, ঠিক আছে তোমার উত্তর। সাবিকুন নাহার আসতে, ঠিক আছে। নথিপত্র, নথিপত্র বললে তো হবে না, পেপারস মানে তো নথিপত্র আমরা বুঝতেছি, বাট সেটা কিসের নথিপত্র সেটা তো আমাদেরকে বলতে হবে, তাই না? ওকে, তো এখন এই যে এমডি রাকিব রানা, থ্যাংক ইউ। ধাপ বলে দিছ, জানি না। আমিও যখন আমার ইউনিভার্সিটিতে ভাইবা দিতে যাইতাম, মানে আমাকে বেশিরভাগ প্রশ্ন, সরি স্যার, পাস স্যার, জানি না স্যার, পারি না স্যার, এত কনফিডেন্টলি বলতাম। আমি যে পারি না এটা শুনে স্যার অনেক খুশি হতো। আচ্ছা, উইগুর মুসলিমদের উপর অত্যাচারের দলিল, আফসানা এশা, শরীফ লিখেছ, মিফতাউল মারিয়া। ওকে, আচ্ছা, জিনজিয়াং পেপারস কি? এটা একটা প্রশ্ন ছিল তোমাদের কাছে, আর কি সঠিক উত্তরটা দিতে পারে না। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি জিনজিয়াং এটা কি, এটা একটু বলো তো আমাকে, একটু কমেন্ট করে জানাও। জিনজিয়াং এটা কি? জিনজিয়াং, ঠিক আছে, এটা একটু কমেন্ট করে জানাও। জিনজিয়াং পেপারস তো কেউ কেউ উত্তর দিয়েছ, কিন্তু খুব অল্প উত্তর আসছে, প্রত্যাশার উত্তর আসে নাই। আমি এখন প্রশ্ন করলাম জিনজিয়াং, জিনজিয়াং কি এটা একটু জানাও আমাকে। জিনজিয়াং, জিনজিয়াংটা কি? ঠিক আছে, আচ্ছা দ্রুত একটু কমেন্ট করে জানাও জিনজিয়াং কি। আচ্ছা, তাহলে তোমরা, আমি কয়েকটা বিষয় লিখি, ঠিক আছে, একটা শিরোনাম করে ফেলো, বর্তমানে চীন, ঠিক আছে, অর্থাৎ চীন থেকে আমরা 6 থেকে 7টা সাম্প্রতিক নিব। বর্তমানে চীন, শিরোনাম করে ফেলো, বর্তমানে চীন। চীন থেকে আমরা 6 থেকে 7টা সাম্প্রতিক নিব, 6 থেকে 7টা সাম্প্রতিক চীন, ঠিক আছে। আচ্ছা, এই সাম্প্রতিক গুলি পড়তে গেলে বর্তমান চীন হচ্ছে, মনে রাখবা, 5টা দেশ, ইউএসএ, ইউকে, রাশিয়া, চীন, ভারত। কি কি বললাম? ইউএসএ, ইউকে, রাশিয়া, চীন, ভারত। এই 5টা দেশ থেকে বরাবরের মতো প্রচুর প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতে। সেই সাম্প্রতিকে কোনো ঘটনা ঘটুক আর নাই ঘটুক, ইউএসএ, ইউকে, রাশিয়া, চীন আর হচ্ছে ভারত, এগুলো থেকে প্রশ্ন হয়। তার মধ্যে সাম্প্রতিক গুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হয়। তো আমরা একটু সাম্প্রতিক সময়, চীন, করোনা টরোনা, এগুলো আগের ঘটনা, এগুলো আমাদের বই টয়ে দেওয়া আছে, বা যেগুলো তোমরা পাও নাই, এরকম 7টা বিষয় দেখি, ঠিক আছে। 7টা বিষয় দেখতে গেলে নাম্বার 1, 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে উইঘুর। আচ্ছা, 1 নম্বরে যেটা, এটা হচ্ছে উইঘুর, ঠিক আছে, উইঘুর নাম্বার 1। 2 নম্বরে যদি দেখি তাহলে সেটা হচ্ছে জিনজিয়াং, উইঘুর, তারপর 2 নম্বর হচ্ছে জিনজিয়াং। 3 নম্বর যদি দেখি তাহলে হচ্ছে জিনজিয়াং, জিনজিয়াং পেপারস। 3 নম্বর যদি দেখি তাহলে জিনজিয়াং পেপারস। আর 4 নম্বর, ঠিক আছে, জিনজিয়াং পেপারস। 4 নম্বর হচ্ছে পূর্ব তুর্কিস্তান, পূর্ব তুর্কিস্তান। আচ্ছা, 5-এ দেখবো হচ্ছে শূন্য করোনা নীতি। যারা নোট করছো তারা একটু এগুলো লিখে ফেলে, এগুলো পাশে আমি ইনফরমেশন দিব, ঠিক আছে, এগুলো পাশে আমি ইনফরমেশন দিব। সো বর্তমানে চীন, চীন থেকে যা যা প্রশ্ন হইতে পারে 7টা বিষয় আমরা দেখবো। একটা হচ্ছে উইঘুর, আর হচ্ছে জিনজিয়াং, আর হচ্ছে জিনজিয়াং পেপারস, জিনজিয়াং পেপারস, একটা হচ্ছে পূর্ব তুর্কিস্তান, আর এটা লিখে হচ্ছে 5 নম্বরে শূন্য করোনা নীতি, 5 নম্বরে শূন্য করোনা নীতি। 6 নম্বরে হচ্ছে হাম্বান টো সমুদ্র বন্দর, সমুদ্র বন্দর। আর 7 নম্বরে হচ্ছে নতুন সামরিক ঘাঁটি, নতুন সামরিক ঘাঁটি। আচ্ছা, তাহলে আমরা 7টা বিষয় একটু দেখবো। আমাদের বোর্ড আসলে ছোট, সে শুরু থেকেই ছোট, ঠিক আছে, আমাদের অত প্রস্তুতি নেই। অনেক অনেক দামি টামি কি বলে একটা ডিজিটাল বোর্ড, রুম টোম নিয়ে ক্লাস নেয়, আমাদের আসলে সেরকম না। তো আমরা বোর্ডটা ছোট। তো তোমরা যারা নোট করছো, আমি আবারও একটু বলছি, সাম্প্রতিকে চীন থেকে প্রশ্ন হইলে বেসিকের অনেক তথ্য তোমরা জানো,
বা করোনা টরোনা সহ তথ্যগুলি অলরেডি তোমাদের হাতে চলে গেছে, বা যেগুলো তোমরা জানো না, ঠিক আছে। তো সাম্প্রতিকের প্রশ্ন হইলে আমি 7টা বিষয় লিখলাম। এক নাম্বারটা হচ্ছে উইঘুর, যারা নোট করছো অথবা লেখা বুঝতে পারছো না। একটা হচ্ছে উইঘুর, একটা হচ্ছে জিনজিয়াং, উইঘুর জিনজিয়াং, একটা হচ্ছে জিনজিয়াং পেপার্স, পূর্ব তুর্কিস্তান, একটা হচ্ছে শূন্য করোনা নীতি, হাম্বান টোটো সমুদ্র বন্দর, যারা স্টিউডিয়াস বিষয়গুলি জানার কথা অলরেডি, হাম্বান টোটো সমুদ্র বন্দর। আর 7 নাম্বার লিখলে হচ্ছে নতুন সামরিক ঘাঁটি, নতুন সামরিক ঘাঁটি। এই বিষয়গুলো লিখে ফেলো। এখন আমরা কিছু ইনফরমেশন দিচ্ছি, যেমন উইঘুর। যদি প্রশ্ন হয় উইঘুর কি, তাহলে উত্তরটা কি হবে? তোমরা একটু আগে উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি প্রশ্ন হয় উইঘুর কি কি, তাহলে এটাই প্রশ্ন হইতে পারে উইঘুর কি। অথবা একটা প্রশ্ন হইতে পারে চীনের বর্তমানে নির্যাতিত মুসলিম উপজাতি বা নির্যাতিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা কি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে উইঘুর যেটা, এরা হচ্ছে এটার পাশে একটু লিখে ফেলো চীনের নির্যাতিত মুসলিম উপজাতি, ঠিক আছে। তাহলে উইঘুর বর্তমানে চীন কেন আলোচনায় আসলো ভাই? আলোচনা সাম্প্রতিক উইঘুর কিন্তু আগেরই ঘটনা, যে চীনে উইঘুরদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন চলছে, লাইক রোহিঙ্গা। এটা তার নতুন কিছু না, আগেরই ঘটনা। কিন্তু সাম্প্রতিক সময় উইঘুরটা আলোচনায় আসছে, এই চীনের সাথে আলোচনায় আসছে। কেন? এই জিনজিয়াং পেপারস এর কারণে। তাহলে উইঘুর, উইঘুর থেকে কি বললাম? চীনের নির্যাতিত মুসলিম উপজাতি যারা, তারা হচ্ছে উইঘুর। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম জিনজিয়াং কি? জিনজিয়াং কি? জিনজিয়াং হচ্ছে চীনের একটা প্রদেশ, একটা স্টেট। তাহলে জিনজিয়াং হচ্ছে চীনের একটা স্টেট বা প্রদেশ। আর সাম্প্রতিক সময়ের বিষয় যেটা, উইঘুররা চীনের যে প্রদেশে বসবাস করে, এটা হচ্ছে জিনজিয়াং। তাহলে জিনজিয়াং থেকে কি কি প্রশ্ন হতে পারে? জিনজিয়াং কি? জিনজিয়াং হচ্ছে চীনের একটা প্রদেশ। আর উইঘুর মুসলিম উপজাতিদের বসবাস কোথায়? উইঘুর মুসলিম উপজাতিদের বসবাসটা হচ্ছে এই চীনের জিনজিয়াং এ, চীনের জিনজিয়াং এ, রাইট। আচ্ছা, তাহলে চীনে উইঘুর এবং জিনজিয়াং এটা কমন, এই দুটা বিষয় কমন। চীনের মুসলিম উপজাতি হচ্ছে উইঘুর, আর এই মুসলিম উপজাতিরা নির্যাতিত মুসলিম উপজাতি, এরা বসবাস করে কোথায়? চীনের যে প্রদেশগুলি আছে তার মধ্যে জিনজিয়াং প্রদেশে বসবাস করে। তো সাম্প্রতিক সময়ে কি ঘটলো? জিনজিয়াং পেপারস, তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা কেলেঙ্কারি, জিনজিয়াং পেপারস, ঠিক আছে। জিনজিয়াং পেপারস একটা কিছু গোপন নথি, কিছু গোপন দলিল বের হয়, যেখানে চীনের মুসলিম উপজাতি উইঘুরদের উপর চীনের যে অত্যাচারের কাহিনী সেটা ফুটে ওঠে। তাহলে তোমার এখন প্রশ্ন হইতে পারে যে জিনজিয়াং পেপারস কেলেঙ্কারি এটা কোন দেশের ঘটনা? এটা চীনের ঘটনা। চীনের কোন জায়গার ঘটনা? জিনজিয়াং প্রদেশের ঘটনা। অথবা যদি প্রশ্ন হয় চীনের মুসলিম উপজাতিদের অত্যাচারের গোপন নথিটার নাম কি? অত্যাচারের গোপন নথি সেটা হচ্ছে জিনজিয়াং পেপারস, জিনজিয়াং পেপারস। তো আপাতত আমরা যেটা লিখে ফেলতে পারি পাশে, সেটা হচ্ছে চীনের উইঘুর মুসলিম উপজাতিদের উপর নির্যাতনের গোপন নথি। তাহলে জিনজিয়াং পেপারসটা কি? চীনের মুসলিম উপজাতিদের উপর নির্যাতনের, চীনের মুসলিম উপজাতিদের উপর নির্যাতনের গোপন নথি সম্প্রতি যেটা প্রকাশ পায়, এটা হচ্ছে জিনজিয়াং পেপারস, জিনজিয়াং পেপারস, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ওই যে চীনের মুসলিম উপজাতি যারা, চীনের মুসলিম উপজাতি অর্থাৎ উইঘুর যারা, তারা অরিজিনালি চীনের না। এরা কোত্থেকে আসছে? এদের ভাষা দেখবে হচ্ছে তুর্কি, এদের ভাষা হচ্ছে তুর্কি, এদের অরিজিন যেটা এটা তুর্কি। যার ফলে এরা চীনের যে জিনজিয়াং প্রদেশটা আছে, এই প্রদেশকে এরা বলে হচ্ছে পূর্ব তুর্কিস্তান। তাহলে যারা চীনের উইঘুর মুসলিম উপজাতি, যাদের উপর চীন অত্যাচার চালাচ্ছে, তারা নিজেদের জিনজিয়াং প্রদেশকে তারা জিনজিয়াং বলে না, তারা কি বলে? সেটা হচ্ছে পূর্ব তুর্কিস্তান। তাহলে উইঘুররা জিনজিয়াং প্রদেশকে বলে পূর্ব তুর্কিস্তান, পূর্ব তুর্কিস্তান। যারা নোট করছো, আমি যা বলছি পাশে একটু লিখে ফেলো। তাহলে উইঘুর হচ্ছে চীনের অত্যাচারিত মুসলিম উপজাতি, জিনজিয়াং হচ্ছে চীনের একটা প্রদেশ, উইঘুর উপজাতিরা যেখানে বসবাস করে। জিনজিয়াং পেপারস হচ্ছে চীনের মুসলিম ও উইঘুর উপজাতিদের উপর অত্যাচারের একটা দলিল, গোপন দলিল বা গোপন নথি, এটা হচ্ছে জিনজিয়াং পেপারস। আর পূর্ব তুর্কিস্তান অর্থাৎ আমাদের উইঘুরদের অবস্থা, উইঘুরদের যে অরিজিনটা চীন না, অরিজিনটা হচ্ছে তুর্কি, যার ফলে অরিজিন তুর্কি, যার ফলে এরা হচ্ছে ওই জিনজিয়াং প্রদেশকে কি বলে? পূর্ব তুর্কিস্তান। অর্থাৎ উইঘুর উপজাতিরা জিনজিয়াং প্রদেশকে বলা হচ্ছে পূর্ব তুর্কিস্তান, পূর্ব তুর্কিস্তান। আচ্ছা, এই গেল হচ্ছে
এখন 5 নম্বরে আমরা লিখছি হচ্ছে শূন্য করোনা নীতি। 5 নম্বরে লিখলাম হচ্ছে শূন্য করোনা নীতি। খেয়াল করে দেখো 5 নাম্বার যেটা, 5 নাম্বার শূন্য করোনা নীতি। এখন যদি প্রশ্ন হয় শূন্য করোনা নীতি, এখন যদি প্রশ্ন হয় যে কোন দেশটা শূন্য করোনা নীতি গ্রহণ করেছে, নাম দেখেই বোঝা যাচ্ছে চীন করোনাকে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য একটা পলিসি গ্রহণ করেছে, যেটাকে আমরা বলছি শূন্য করোনা নীতি। এই পলিসিটা কার? এই পলিসিটা হচ্ছে চীনের। আচ্ছা, এটা আব্দুল্লাহ আল কাফিল। দুবাইয়ের গরম সহ্য করতে না পেরে ভাই কি চুল বিসর্জন দিয়েছেন? আরে ভাই রে ভাই, দুবাইতে যেদিন গেছিলাম, মানে যেদিন আমরা যা পৌঁছাই, এটা ছিল ফ্রাইডে, তো আমরা নামাজ পড়তে গেছিলাম। তো দুবাই তো একটা সেম বিষয়, আমাদের যেমন মসজিদ গুলো থেকে জুমা নামাজ পড়তে গিয়েছিলাম, আমাদের যেমন মসজিদ গুলো থেকে মানে ওভারফ্লো হয়ে যায়, লোকজন মসজিদের বাইরেও রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে, ওইখানেও যায় দেখি এই অবস্থা। আমরা মসজিদের জায়গা পাই নাই, আমরা বাইরে একটা জায়গায় দাঁড়াইছিলাম নামাজ পড়ার জন্য, কার্পেট পাতা ছিল। বিশ্বাস করো মাথাটা, মানে আমি আর তোমাদের ইংরেজির অনেক হাসান স্যার দাঁড়াইছিলাম নামাজ পড়তে, মানে বসেছিলাম কিছুক্ষণ। হুজুর যে খুতবা পড়তেছে তো পড়তেছে, এত লম্বা হচ্ছে, আর আমরা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি। একটা সময় তোমাদের অনেক স্যারের নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, রক্ত পড়তেছিল, এমন একটা অবস্থা যে মানে গরমে। তারপর কোন রকম নামাজটা শেষ করে আমরা জুতা পড়তে যাই, দেখি জুতা এত উত্তপ্ত হয়ে আছে যে জুতা পরা যাচ্ছে না। জুতা আমরা কিছুক্ষণ যায় ছায়া রেখে দিছি যে জুতা আগে ঠান্ডা হোক, তারপর সেটা পরবো আমরা। এত একটা বাজে অবস্থা ছিল। যাই হোক, ও জেরিন জাহান এতক্ষণে আইসা, আরে ভাইয়া নতুন হেয়ার কাট, নতুন কোথায় পাইলে? এতক্ষণ ধরে কথা বলতেছি, সবাই তো কমেন্ট ওইটা নিয়ে করতেছে, এটা তো নতুন না। ওকে, তো যেটা বলতেছিলাম আমরা, শূন্য করোনা নীতি, এটা কে গ্রহণ করেছে? চীন। চীন দেখবা যে অন্যান্য দেশ তাদের বর্ডার ওপেন করে দিচ্ছে এই করোনা। এখন যদি একটা প্রশ্ন হয় যে করোনা মোকাবেলায় অথবা করোনা দূরকরণে কার ভালো ভূমিকা ছিল বা কার ভালো ভূমিকা আছে, কোন বৈশ্বিক একজন ব্যক্তির আর কি, যে করোনা মোকাবেলায় কার ভালো ভূমিকা ছিল, তাহলে আমি বলবো ভ্লাদিমির পুতিন। কারণ 2টা বছর ধরে শুধু করোনা করোনা করোনা, এর মাঝখানে পুতিন একটা যুদ্ধ লাগাই দেয়া সবার মনোযোগ করোনা থেকে কোন দিকে নিয়ে গেল? যুদ্ধের দিকে নিয়ে গেল। তাহলে এই করোনা মোকাবেলায় ভালো যার ভূমিকা ছিল সেটা হচ্ছে ভ্লাদিমির পুতিন। আর এই করোনা জায়গাটা থেকে মানুষকে আরেকটা দিকে মুভ করাইছে বা নিয়ে গেছে। আচ্ছা, তো এই যে একজন লিখছো কিছু মশিউর ইফতি, তাড়াতাড়ি পড়ান ভাইয়া, তুমি একটু তাড়াতাড়ি তোমার মতো পড়তে থাকো, তুমি ক্লাস না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ আমি তাড়াতাড়ি পড়াইতে পারবো না, আমার কাজই হচ্ছে পড়ানোর সময় প্রচুর গল্প করা। ভাই আপনার আম্মার রিয়াকশন কি ছিল চুল কাটার পর? খুব খুশি, ওনার ছেলে ভদ্র হয়ে ফেরত আসছে এতদিন পরে, বলতে তোর বয়স 10 বছর কমে গেছে, খুব খুশি। আচ্ছা, তাহলে এই যে শূন্য করোনা নীতি, শূন্য করোনা নীতি চীনের করোনা মোকাবেলার জন্য নেওয়া একটা পদক্ষেপ বা পলিসি, এটা হচ্ছে শূন্য করোনা নীতি। তো শূন্য করোনা নীতি চীন সম্প্রতি গ্রহণ করেছে। দেখবে যে অন্যান্য দেশ বর্ডার খুলে দিল, চীন এখনো বর্ডার খুলে নাই। কেন খুলে নাই? কারণ তারা তাদের অবকাঠামোগত বেশ কিছু উন্নয়নের দিকে গুরুত্ব দিচ্ছে। এই অবকাঠামোগত উন্নয়নগুলি করবে এবং করোনাকে শূন্যের কোঠায় নিয়ে আসবে, এরপর তারা হচ্ছে বর্ডার করবে, এটা তাদের প্ল্যানে আছে। 6 নম্বরে যেটা পড়েছিলাম আমরা সেটা হচ্ছে হাম্বান টো সমুদ্র বন্দর। তো 6 নম্বরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে হাম্বান টোটো সমুদ্র বন্দর। আচ্ছা, এইখান থেকে কয়েকটা বিষয়টা হচ্ছে আমরা লিখবো যে 2017 সালে চীন 99 বছরের জন্য লিজ নেয়। আচ্ছা, আমি একটু লিখি শ্রীলঙ্কা হতে লিজ নেয়, শ্রীলঙ্কা হতে লিজ নেয়। তার মানে হাম্বান টোটো সমুদ্র বন্দর। একটা বিষয় খেয়াল করো, আগের একটা ক্লাসে আমরা এই শ্রীলঙ্কার পরিস্থিতি অ্যানালাইসিস করতে গিয়ে একটা কথা বলেছিলাম। শ্রীলঙ্কা অনেকগুলি অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল, যেখান থেকে তারা কোনো বেনিফিট পায় নাই।
মানে প্রোডাকশন বা উৎপাদন বা অর্থনৈতিক সুবিধার কোন জায়গায় যাইতে পারে না। তার একটা প্রজেক্ট হচ্ছে হাম্বানটোটো সমুদ্র বন্দর। তাহলে হাম্বানটোটো সমুদ্র বন্দরটা আসলে কোন দেশের? সমুদ্র বন্দরটা হচ্ছে শ্রীলঙ্কা। এই বন্দরটা করার জন্য পেছন থেকে উৎসাহ, উদ্দীপনা এবং সহজ শর্তে ঋণ দিয়েছিল কে? এই কাজটা করেছিল হচ্ছে চীন, কারণ তার দরকার ভারত মহাসাগরে, শ্রীলঙ্কা তো একটা ভারত মহাসাগরের একটা দ্বীপ রাষ্ট্র, তো ভারত মহাসাগরে তার আধিপত্য বিস্তারের জন্য তার একটা বন্দর দরকার। এই জন্য চীনকে দিয়ে সেই কাজ, শ্রীলঙ্কাকে দিয়ে সেই কাজটা করায়, পেছন থেকে অর্থ দিয়ে সহজ শর্তে ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে দিয়ে এই কাজটা সে করায়। কিন্তু শ্রীলঙ্কা ওই হাম্বানটোটো সমুদ্র বন্দর থেকে কোনো প্রফিটের দিকে যাইতে পারে নাই, যার ফলে শ্রীলঙ্কা যেহেতু ঋণ নিয়ে করা, এই শ্রীলঙ্কা সেটা লিজ দিয়ে দিল কার কাছে? চীনের কাছে। সেটা কত সালে দিল? 2017 সালে। কত বছরের জন্য? 99 বছরের জন্য লিজ দিয়ে দিল। তাহলে চারটা প্রশ্ন। এক, হাম্বানটোটো সমুদ্র বন্দরটা কোথায়? উত্তর হচ্ছে শ্রীলঙ্কাতে। এটি বর্তমানে কার দখলে আছে? চীনের দখলে আছে। কত সাল থেকে? 2017 সাল থেকে। কত বছরের জন্য? 99 বছরের জন্য, অর্থাৎ 2116 সাল পর্যন্ত এই হাম্বানটোটো সমুদ্র বন্দর এটা দখলে থাকবে হচ্ছে চীনের নিকট। সো এটা হচ্ছে 6 নাম্বার। এবার 7 নাম্বার দেখো। 7 নাম্বারে আমরা যেটা বলেছিলাম নতুন সামরিক ঘাঁটি। 7 নম্বরে বলেছিলাম নতুন সামরিক ঘাঁটি, রাইট? আচ্ছা, চীন নতুন একটা সামরিক ঘাঁটি করলো কোথায়? যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও। চীন একটা নতুন সামরিক ঘাঁটি করলো, সেটা কোথায়? জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, সাম্প্রতিক একটা তথ্য পাইলাম, পুতিন ফিনল্যান্ডের সীমান্তে আবার লক্ষাধিক সৈন্য জড়ো করছে। মানে পুতিন যে কি করতেছে, ফিনল্যান্ডের সীমান্তে সৈন্য জড়ো করতেছে, মানে কি সে আবার আরেক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যদি আবার আরেকটা যুদ্ধ করে, ইস, ওইদিকে পুতিন যুদ্ধ করে, এইদিকে আপনাদেরকে নিয়ে আমার যুদ্ধ করতে হয়, আমার ক্লাস করাতে হয়, আপনাদের আরেক যুদ্ধ, এগুলো পড়তে হয় বসে বসে। মানে ওই যুদ্ধ তো শুধু রাশিয়া আর ফিনল্যান্ড করে না, এগুলো বসে বসে আমাদেরকেও করতে হয়। আচ্ছা, তো আমি যেটা বললাম যে সামরিক ঘাঁটি, নতুন একটা সামরিক ঘাঁটি, চীন নতুন একটা সামরিক ঘাঁটি করলো। এই ঘাঁটিটা কোন জায়গায় করলো এইটা একটু আপনারা জানান আমাকে কমেন্ট করে। চীন নতুন সামরিক ঘাঁটি করলো, ঘাঁটিটা কোন জায়গায় করলো? আচ্ছা, চীন যে নতুন সামরিক ঘাঁটিটা করলো জিবুতিতে। ঠিক আছে, চীন যে নতুন সামরিক ঘাঁটি করলো, ঘাঁটিটা করলো হচ্ছে জিবুতিতে। তো এইটা হচ্ছে চীন, সাম্প্রতিকে চীন। আচ্ছা, এইবার আমরা যদি সাম্প্রতিকে একটু ভেনিজুয়েলার দিকে দেখি, ঠিক আছে, সাম্প্রতিকে ভেনিজুয়েলা। আচ্ছা, সাম্প্রতিকে ভেনিজুয়েলা যদি দেখি তাহলে 2 থেকে 3টা তথ্য গুরুত্বপূর্ণ। ভেনিজুয়েলার বিষয়টা যদি দেখি, সাম্প্রতিকে 2 থেকে 3টা তথ্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই ভেনিজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো না, ছিল না, ঠিক আছে। কিন্তু রাশিয়ার যুদ্ধের কারণে রাশিয়ার কাছ থেকে তেল না নেওয়ায় এই মার্কিন যুক্তরাষ্ট্র অন্য জায়গাগুলি থেকে তেল নিচ্ছে বা তাকে নিতে হবে। সো মধ্যপ্রাচ্য থেকে সে তেল নিতে আগ্রহী না, যার ফলে অতি সাম্প্রতিককালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা বা দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করা, এই কাজটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কার সাথে? ভেনিজুয়েলার সাথে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 3টা তথ্য পড়ব। নাম্বার 1, সম্প্রতি, নাম্বার 1 যেটা লিখবো সেটা হচ্ছে সম্প্রতি আমেরিকা ভেনিজুয়েলার সাথে সুসম্পর্ক স্থাপন করে। নাম্বার 1, সম্প্রতি আমেরিকা ভেনিজুয়েলার সাথে সুসম্পর্ক স্থাপন করে, এটা হচ্ছে নাম্বার 1। তাহলে নাম্বার 2, ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নামটা কি? ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নাম হচ্ছে আচ্ছা, এটা আমি না বলি, এটা তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, ঠিক আছে। তাহলে সাম্প্রতিকে ভেনিজুয়েলা, সাম্প্রতিকে আমেরিকার সাথে ভেনিজুয়েলা সুসম্পর্ক স্থাপন করে, এটা হচ্ছে একটা তথ্য। আর আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, তাহলে ওই ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নামটা কি?
আচ্ছা, ভেনেজুয়েলার নাম, ভেনেজুয়েলার প্রশ্ন হচ্ছে ভেনেজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট, ঠিক আছে, তার নাম কি? আর সুন্দর কথা লিখছে হচ্ছে জুলিয়া। আমরা যে বাইরের দেশ নিয়ে এত মাথা ঘাটাই, এত কিছু পড়ি, ওরা কি আমাদের সম্পর্কে কিছু পড়ে? ভাই, তোমার কি পড়ার মতো কিছু আছে? তুমি একটা নিউ মার্কেটের শার্ট কিনতে যা 2 দিন ব্যাপী যুদ্ধ করো, সেই যুদ্ধ শেষে দুইজন মানুষ মারা যায়, এই হচ্ছে তোমার দেশের অবস্থা। তাহলে ওই দেশকে নিয়ে মানুষ আসলে কি পড়বে? কি আছে তোমার দেশকে নিয়ে পড়ার, তাই না? বিশ্বে আমরা শান্তি রক্ষায় কততম? শান্তি রক্ষী প্রেরণে বাংলাদেশ কত? প্রথম। বিশ্বে আমরা শান্তি রক্ষায় প্রথম, কিন্তু নিউ মার্কেটে গিয়ে একটা শার্ট কিনতে গিয়ে 2 দিন ব্যাপী আমরা মারামারি করি, 2 দিন ব্যাপী সংঘর্ষ হয় এবং সেখানে 2 জন আবার মারাও যায়। এই দেশটা আবার বিশ্বে, যেই দেশের নিজের শান্তি নাই, সে নিজে বিশ্বের শান্তি রক্ষায় কততম? শান্তি রক্ষায় প্রথম, শান্তি রক্ষী প্রেরণে প্রথম। এই হচ্ছে আমার দেশের অবস্থা। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করেছিলাম যে ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো। ওকে, ফাইন, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। নিকোলাস বা নিকোলো মাদুরো। সো ভেনিজুয়েলার বর্তমান যে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে নিকোলো মাদুরো বা নিকোলাস মাদুরো, যেটাই বলেন না কেন। আর 3 নাম্বার একটা প্রশ্ন, ভেনিজুয়েলার অর্থনীতি মূলত কি নির্ভর? আমরা একটা তথ্য লিখবো হচ্ছে তেল নির্ভর অর্থনীতি। তাহলে আমরা চীন থেকে 7টা তথ্য দেখেছি, ঠিক আছে? চীন থেকে দেখেছি 7টা তথ্য, আর এখন ভেনিজুয়েলা সম্পর্কে আমরা 3টা তথ্য দেখলাম। নাম্বার 1, সম্প্রতি ভেনিজুয়েলা আমেরিকার সাথে সুসম্পর্ক তৈরি করে, এটা তেলের জন্য। সে মধ্যপ্রাচ্য থেকে তেল না নিয়ে ভেনিজুয়েলার কাছ থেকে তেল নিতে চায়, অথচ ভেনিজুয়েলার সাথে আমেরিকার আসলে সুসম্পর্ক ছিল না। আর তার যে প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে নিকোলো মাদুরো বা নিকোলাস মাদুরো। আর 3 নাম্বার, ভেনিজুয়েলার অর্থনীতি হচ্ছে মূলত তেল নির্ভর অর্থনীতি। এটা হচ্ছে ভেনিজুয়েলা। আচ্ছা, লাস্ট আরেকটা দেশ সম্পর্কে আমরা একটু পড়ি। ভেনিজুয়েলার পর আর একটা দেশ সম্পর্কে একটু পড়ি। দেশটার নাম হচ্ছে, আরেকটা দেশ সম্পর্কে একটু পড়বো, দেশটার নাম হচ্ছে, তোমরা আমাকে বলো, আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশের উপর সন্ত্রাস বিরোধী অভিযান চালায়? ঠিক আছে, তাহলে প্রশ্ন, অতি সম্প্রতি ইউএসএ সন্ত্রাস বিরোধী অভিযান চালায়, এইটা কোন দেশে? ইউএসএ সন্ত্রাস বিরোধী অভিযান চালায় কোন দেশে অতি সম্প্রতি? এইটার উত্তর আগে আমাকে দাও। অতি সম্প্রতি ইউএসএ সন্ত্রাস বিরোধী অভিযান চালায় কোন দেশে? অতি সম্প্রতি ইউএসএ সন্ত্রাস বিরোধী অভিযান চালায় কোন দেশে? এই প্রশ্নের উত্তর দাও। ইউক্রেনে, লেবাননে না। আচ্ছা, আমরা একটা তথ্য সামিনের কাছ থেকে নিচ্ছি যে রাশিয়া ফিনল্যান্ডের উপর ক্ষেপেছে, কারণ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ন্যাটোতে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে, যার ফলে রাশিয়ার লক্ষাধিক সৈন্য ফিনল্যান্ডের সীমান্তে। একেবারে শুরু থেকে ফিনল্যান্ডে অ্যাটাক করবে একটা ভাব ছিল। আচ্ছা, তো না, এই যে যারা উত্তর করছো, সামিলা তাবাসুম লেবানন, কাজী সারা লেবানন, এমডি আক্তার হোসেন লেবানন। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী একটা অভিযান চালায়, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী অভিযান চালায়। আমার প্রশ্ন, ইউএসএ সন্ত্রাস বিরোধী অভিযান চালায় কোন দেশে? দ্রুত আমাকে একটু উত্তর করো। আচ্ছা, একটু উত্তর করো। ইউএসএ সন্ত্রাস বিরোধী অভিযান চালায়, আমি তোমাদেরকে সালটা বলে তারিখটা বলি। এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি
3 ফেব্রুয়ারি 2022। ঠিক আছে, অনেকে লেবানন, গাম্বিয়া এইগুলা বলতেছো, বাট সাবিত, থ্যাংক ইউ, তোমার তো সঠিক হয়েছে। রাইসা বিনতে আলম, তোমার সঠিক হয়েছে। কাজী সারা, ইরান, আবার কোশ্চেন মারাইছো না, তোমার তো হয় নাই, ইরান না। মুক্তা, তোমার উত্তরটা হয় নাই। রাশু আক্তার, থ্যাংক ইউ, আমার মতো উত্তর করছো, জানি না। তারপর কাজী পিয়াল, সৌদি আরব না, সৌদি আরব না। আয়েশা, আয়েশা সঠিক উত্তর করেছো। ওকে ফাইন। এই যে 3 ফেব্রুয়ারি 2022 ইউএসএ সন্ত্রাস বিরোধী অভিযান চালায় যে দেশটার উপর, দেশটার নাম হচ্ছে সিরিয়া। ঠিক আছে, দেশটার নাম হচ্ছে সিরিয়া। তাহলে দুইটা তথ্য একটু জেনে রাখি। সিরিয়াতে যে তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালায়, ওইখানে আইএস প্রধান যে ছিল তাকে তারা হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযানে, যার ফলে নতুন একজন আইএস প্রধান আমরা পেয়েছি। তাহলে আইএস প্রধানকে এই হামলায়, ঠিক আছে, তাহলে একটা বিষয় পাইলাম, ইউএস এর হামলা, ঠিক আছে, ইউএস এর হামলা, এটা হচ্ছে সিরিয়াতে, সিরিয়াতে। তারপর হচ্ছে আইএস প্রধান নিহত হয়। এই যে আইএস প্রধান নিহত হয়, তার নামটা একটু জানা থাকতে হবে। ঠিক আছে, তার নাম হচ্ছে আবু ইব্রাহিম আল হাশেমি। আবু ইব্রাহিম আল হাশেমি, ঠিক আছে, আবু ইব্রাহিম আল হাশেমি। আমরা দেখলাম ইউএস এর হামলা সিরিয়াতে, ইউএস এর হামলা সিরিয়াতে, এইটা ছিল 3 ফেব্রুয়ারি। ঠিক আছে, ইউএস এর হামলা সিরিয়াতে 3 ফেব্রুয়ারি 22। ঠিক আছে, ইউএস এর হামলা সিরিয়াতে 3 ফেব্রুয়ারি 22। আর এইখানে আইএস প্রধান নিহত হয় এই হামলায়। ওই আইএস প্রধানের নাম হচ্ছে আবু ইব্রাহিম আল হাশেমি। নাম কি শেষ হয়ে গেল? নাম শেষ হয় নাই, আরো বাকি আছে। তারপর লিখতে হবে হচ্ছে আল কুরাইশি, ঠিক আছে। তাহলে আবু ইব্রাহিম আল হাশেমি, আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি, তাকে হত্যা করা হয়, সেটা হচ্ছে সিরিয়াতে। তাহলে আইএস প্রধান নিহত হয়। তাহলে স্বভাবতই আরেকটা প্রশ্ন চলে আসে, তাহলে নতুন আইএস প্রধানটা কে হইল? নতুন আইএস প্রধান কে হইল? আচ্ছা, যিনি আগের ছিলেন তার নাম হচ্ছে আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি। আর যিনি নতুন হইলেন তিনিও সেম নাম, শুধু আবুর পরে ইব্রাহিমের জায়গায় লিখবেন হচ্ছে আল হাসান। কথা বুঝতে পেরেছেন? আল হাসান মানে হচ্ছে যিনি আইএস প্রধান নিহত হয়েছে তিনি হচ্ছেন আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি। আর এখন তার হত্যার পর নতুন যে আইএস প্রধান হয়েছে তার নাম হচ্ছে আবু আল হাসান আল হাশেমি আল কুরাইশি। ঠিক আছে, নতুন যে হয়েছে তার নাম আবু আল হাসান, আবু ইব্রাহিমের জায়গায় আবু আল হাসান আল হাশেমি আল কুরাইশি, আবু আল হাসান আল হাশেমি আল কুরাইশি। সো তিনি হচ্ছেন নতুন আইএস প্রধান। তাহলে এখান থেকে আমরা কি কি বললাম? এটা হচ্ছে সিরিয়া। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী অভিযান চালায় কোন দেশে? সিরিয়াতে। কবে সেটা আমরা দেখলাম হচ্ছে 3 ফেব্রুয়ারি 2022। ঠিক আছে, ওই হামলার ফলে কি হয়? আইএস প্রধান নিহত হয়। তার নাম কি? তার নাম ছিল আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশি। আর আমরা নতুন একজন আইএস প্রধান পেয়েছি, তার নাম কি? তার নাম হচ্ছে আবু আল হাসান আল হাশেমি আল কুরাইশি। এতটুকু হচ্ছে সিরিয়া থেকে, সাম্প্রতিক তথ্য হচ্ছে সিরিয়া থেকে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু সিরিয়ার কথা বললাম, ঠিক আছে, আরেকজন ব্যক্তির কথা পড়ে ফেলি যিনি আছেন হচ্ছে ফিলিস্তিনে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমি বলি নাম হচ্ছে ইসমাইল হানিয়া। ঠিক আছে, ইসমাইল হানিয়া। যদি তোমাদেরকে প্রশ্ন করি যে
ইসমাইল হানিয়ার পরিচয়টা কি? পরিচয়টা কি ইসমাইল হানিয়া? একটা নতুন শিরোনাম করব, ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া। তো তোমাদের কাছে আগে প্রশ্ন, ইসমাইল হানিয়ার নতুন পরিচয় মানে ইসমাইল হানিয়ার পরিচয় কি? আচ্ছা, তাহরিন খন্দকার মন লিখছ, এদের নাম মনে রাখতে রাখতে আমি নিজের নাম ভুলে যাব। এই অ্যাডমিশনের সময় নিজের নাম মনে রাখাচ্ছি, এদের নাম মনে রাখাটা বেশি জরুরি। ঠিক আছে, হ্যাঁ। সামিলা তাবাসসুম লিখছে, এত বড় নাম। হ্যাঁ, আবু আল হাসান আল হাসিম আল কুরাইশি। হ্যাঁ, ইসমাইল কোয়েলা, প্লিজ বলেন কেউ ক্যাপসুল থেকে পড়াচ্ছে? না রে ভাই, এগুলো ক্যাপসুল থেকে না। কোন লজিক এ তারা আচ্ছা, নিজেরা যুদ্ধ করতেছো তোমরা। আমি যে প্রশ্ন করলাম ইসমাইল হানিয়া তার পরিচয় কি, আমাকে কেউ একজন জানাও। ইসমাইল হানিয়া তার পরিচয় কি? ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি এইটার সাথে জড়িত, এই যে গাজা। ঠিক আছে, যদি প্রশ্ন হয় এটা কোথায়, ঠিক আছে, যদি প্রশ্ন হয় গাজা এটা কোথায়, তুমি যদি বলো এটা আমার বাড়ির পাশে মোখলেসের হাতে, তাহলে ভুল হবে, এটা ওই গাজা না। ঠিক আছে, এটা ওই গাজা না। তো প্রশ্ন গাজা কোথায়, আমি দুইটা প্রশ্ন করলাম, এই দুটাই রিলেটেড একটার সাথে আরেকটা। ইসমাইল হানিয়া তার পরিচয়, তিনি কে? আরেকটা প্রশ্ন করলাম গাজা এটা কোথায়। ঠিক আছে, এটা প্রশ্ন করলাম ইসমাইল হানিয়া তিনি কে, আরেকটা বিষয় যেটা লিখলাম গাজা সেটা কোথায়। দেখি আমি তোমাদের কাছ থেকে তো উত্তর পাচ্ছি না ভাইজান। আমি এই মাত্র আপনার লাভটা দেখতে আছি, এটা কোন ক্লাসের কোন সাবজেক্ট? লাভটা দেখতে আছি মানে ভাইজান খুব সম্ভবত আপনি বরিশাল থেকে কইতে আছেন, কারণ এই আপনার দেখতে আছি লেখাটা পয়রা মনে হইতেছে যে আপনি বরিশাল থেকে দেখতে আছেন। তো আপনি যেটা লেখছেন যে আপনার লাভটা আমি দেখতে আছি, এটা আপনার লাভটা না লাইফটা। ঠিক আছে, কারণ আমার লাভ তো আমি আপনাদের দেখাবো না, আমার লাভ আমি আমার লাভারকে দেখাবো, তাই না? ওকে ভাইজান, এইটা আসলে একটা সাম্প্রতিকের উপর ক্লাস চলতে আছে। এই সাম্প্রতিকটা আমরা ঈদের আগে যা যা ঘটনা ঘটছে, যেহেতু গত বছর 50% প্রশ্ন আসছে সাম্প্রতিক থেকে, যার ফলে আমরা সাম্প্রতিকের ক্লাসটা করতে আছি। আচ্ছা, তারপরে ফিলিস্তিন। আচ্ছা, তাহলে আমি এই যে দুইটা প্রশ্ন করলাম, আসলে কেন যে উত্তর আসতেছে না, যে ইসমাইল হানিয়া উনার পরিচয় কি? ইসমাইল হানিয়া থেকে প্রশ্ন হইতে পারে, লিখছে সিরিয়ার প্রধান। আচ্ছা, উৎস দত্ত, তুমি সঠিক উত্তর করেছ। তারপরে হচ্ছে এমডি সাকিব লিখছ, এত পরে কি হবে? পরেটা ঠিক মতো লেখো নাই, লিখছ এত পেরে কি হবে। ও এত পেরে কি হবে, আসলে যখন যেখানে যে সিস্টেম, এগুলো পড়াশোনা আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু সিস্টেম যেটা পড়তে হবে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, তাই না? আচ্ছা, তোমরা লাভ রিয়েক্ট দিচ্ছ না কেন? ক্লাস করতেছো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, খালি কে জানে খালি হা 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 দিতেছে, সবাই হা দিতেছে। এটা একটা আনন্দের বিষয় যে তুমি ক্লাস দেখে তোমার খুব হাসি পাচ্ছে, আনন্দ, মানে হাসো, ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, লাইক হাসতে থাকো। তো তোমরা এই যে যারা এখনো দাও নাই, যারা এখনো লাভ রিয়েক্ট দাও নাই, তারপরে যারা এখনো শেয়ার করো নাই, এটা হচ্ছে তোমাদের বিষয়, তোমরা কি করবা। ছোট আপা ফোন দিচ্ছে, ফোন কি রিসিভ করলো? হ্যালো হ্যালো, জি আমি একটা ক্লাসে আছি, তো আমি পরে কথা বলবো না আপনার সাথে। আচ্ছা, একটা লাইভ ক্লাস আছে। হ্যাঁ, লাইভ ক্লাস আছে। ওকে, আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে ফিলিস্তিনে আমার দুটো প্রশ্ন ছিল, একটা ইসমাইল হানিয়া কে বা ইসমাইল হানিয়ার পরিচয়টা কি, আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে গাজা কোথায়। গাজা কোথায়? তো খেয়াল করে দেখো, আমরা গাজা কোথায়, এটাও যে একজন লিখছে পাশের বাড়ি মোখলেসের হাতে গাজা, তাইলে উত্তর হবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা ইসমাইল হানিয়াটা কে, আবার গাজা কিভাবে ইসমাইল হানিয়ার সাথে জড়িত। ঠিক আছে, তাহলে আমরা একটা শিরোনাম করে ফেলি, ইসমাইল হানিয়া। ঠিক আছে, একটা শিরোনাম করে ফেলি ইসমাইল হানিয়া। ঠিক আছে,
ওকে, সো দেখি ইসমাইল হানিয়া কে। দুইটা পরিচয়, একটা হচ্ছে হামাস একটা দল আমরা জানি যারা লড়াই করছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য। এই হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা। তাহলে তার একটা পরিচয় পাইলাম ইসমাইল হানিয়া। তিনি ছিলেন মানে কি এখন আছেন হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা। কিন্তু কেন আলোচিত হইলেন? আচ্ছা, তাহলে আরেকটা তথ্য লিখি যে ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী, ঠিক আছে, ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী। তাহলে তার দুইটা পরিচয় পেলাম, একটা হচ্ছে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, আরেকটা হচ্ছে তিনি ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী। এখন ওনার সাথেই কিন্তু এই গাজা নামটা সাম্প্রতিকে জড়িয়ে আছে, ওনার সাথে গাজা নামটা সাম্প্রতিকে জড়িয়ে আছে। তো সেটা আমরা একটু দেখবো যে কিভাবে জড়িয়ে আছে। তাহলে ইসমাইল হানিয়া আগে দুটো পরিচয় জানলাম, তিনি হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা আর হচ্ছে ফিলিস্তিনের সাবেক প্রধানমন্ত্রী। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, ওই প্যালেস্টাইন বা ফিলিস্তিনের যিনি প্রেসিডেন্ট তার নামটা কি? প্রেসিডেন্ট, এখানে উনিও জড়িত, এই সাম্প্রতিক ঘটনার সাথে উনিও জড়িত। ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট তার নাম কি? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। ফিলিস্তিনের প্রেসিডেন্ট তার নাম কি? তন্ময় দাস লিখছে, ভাইয়া এত নাম মনে রাখতে রাখতে নিজের নাম ভুলে যেতে হবে? পরিস্থিতি, উপায় নাই। আপাতত কিছুদিন নিজের নাম না জানা থাকলেও হবে, কিন্তু এইগুলা জানা থাকতে হবে। আচ্ছা, তো ওরে বাবা শান্ত বলেছে, ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আপনাকে সালাম করতে চাই। ওকে এমডি শান্ত, ইনশাল্লাহ 2023 সালে তুমি আয়সা সালাম করো, আর একটা চাও খাওয়া, এক কাপ চা খাওয়াও। বিলটা কিন্তু আমি দিতে পারবো না, তোমাকে দিতে হবে। আচ্ছা, এই যে সঠিক উত্তরটা যার কাছে পাইছি প্রথম, তার নাম হচ্ছে শামিলা তাবাসসুম। আচ্ছা, এরপরে কাজী সারা সঠিক উত্তর দিয়েছ। সুমাইয়া জান্নাত, আমার ভাইয়ার চুলের অবস্থা কেন? লিখছে ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। আচ্ছা, নওশিন জাহান লুনা সঠিক উত্তর দিয়েছ। আফিফা নওরিন সামিহা সঠিক উত্তর দিয়েছ। বিলাস পাল অর্ধেক নাম লিখছ। তারপরে সিনথিয়া সঠিক উত্তর দিয়েছ। ওকে ফাইন। তাহলে ফিলিস্তিনের বর্তমান যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে মাহমুদ আব্বাস, ঠিক আছে? ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট তার নাম হচ্ছে মাহমুদ আব্বাস। এখন এই মাহমুদ আব্বাসের চেয়ে ইসমাইল হানিয়া এবার আমাদের পরীক্ষায় আসার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ একটা লাইন লিখবো এখন আমরা। বিষয়টা হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রিত্ব থেকে ক্ষমতাচ্যুত করেন, ঠিক আছে? তাহলে এই লাইনটা আমি আর বোর্ডে না লিখে আমি মুখে বলি, তোমরা একটু লিখো, ঠিক আছে? মুখে বলি, তোমরা একটু লিখো যে কারণে হচ্ছে এই ইসমাইল হানিয়া বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটু বোর্ডে লিখছি। একটা তথ্য লিখবা হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট, আমরা যেটা লিখবো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসমাইল হানিয়াকে ক্ষমতাচ্যুত করেন, কিন্তু তিনি তা না মেনে গাজা দখলে নেন। আচ্ছা, তো যেটা লিখলাম আমরা, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসমাইল হানিয়াকে ক্ষমতাচ্যুত করেন। তাহলে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে মাহমুদ আব্বাস, আর ইসমাইল হানিয়া কে ছিল? ফিলিস্তিনের
প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিল, ইসমাইল হানিয়া থেকে ক্ষমতাচ্যুত করেন, কিন্তু তিনি তার না মেনে গাজা দখলে নেন এবং নিজেকে গাজার প্রধানমন্ত্রী ঘোষণা করেন। তো ইসমাইল হানিয়া বোঝা গেল। ইসমাইল হানিয়ার যে বিষয়, তো এখান থেকে তথ্য যেগুলো পড়া আমি আবার একটু বলি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসমাইল হানিয়াকে ক্ষমতাচ্যুত করেন। ক্ষমতাচ্যুত কোন জায়গাটা থেকে করেন? কারণ ইসমাইল হানিয়া ছিল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত করেন, কিন্তু তিনি তা না মেনে গাজা দখলে নেন। অর্থাৎ ইসমাইল হানিয়া এটা মানেন না, তিনি গাজা দখলে নেন এবং নিজেকে গাজার প্রধানমন্ত্রী ঘোষণা করেন। তাহলে আমি কিছু প্রশ্ন করি, প্রশ্নের উত্তরগুলি কেমন হইতে পারে একটু দেখো, ঠিক আছে? আমি একটু মানে এখান থেকে তাহলে প্রশ্নগুলি কি কি হইতে পারে। নাম্বার 1, গাজা এই অঞ্চলটা কোথায়? এই অঞ্চলটা হচ্ছে ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের প্রেসিডেন্টের নাম কি? ওই ফিলিস্তিনের প্রেসিডেন্ট নাম হচ্ছে মাহমুদ আব্বাস। সম্প্রতি তিনি কাকে ক্ষমতাচ্যুত করেন? ক্ষমতাচ্যুত করেন হচ্ছে ইসমাইল হানিয়াকে। ইসমাইল হানিয়ার পরিচয়টা কি? তিনি এক শীর্ষ রাজনৈতিক নেতা হামাসের, আর 2 নম্বর হচ্ছে তিনি ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে পরে প্রশ্ন, হামাস কি? হামাস স্বাধীনতার জন্য, হামাস কোন জায়গায়, কোন দেশের? ফিলিস্তিনের স্বাধীনতার জন্য যারা লড়াই করে। তা এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই ইসমাইল হানিয়া দখলে নেন কোন অঞ্চলটা? সেটা হচ্ছে গাজা, কারণ তাকে যখন ক্ষমতাচ্যুত করেন তিনি মানেন না, গাজা দখলে নেন। তাহলে গাজা দখলে নিয়ে নিজেকে গাজার প্রধানমন্ত্রী ঘোষণা করেন কে? এটা হচ্ছে ইসমাইল হানিয়া। তাহলে ইসমাইল হানিয়া, তিনি, তার সম্পর্কে আমরা ডিটেলসে জানলাম। গাজা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তিনি তাকে পদচ্যুত করেন। তিনি এখানে ক্ষমতায় ছিলেন হচ্ছে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা হিসেবে এবং ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে। ক্ষমতাচ্যুত করার পর তিনি নিজে গাজায় গিয়ে নিজেকে গাজার প্রধানমন্ত্রী ঘোষণা করেন। সো এইটা প্রশ্ন হচ্ছে মাহমুদ আব্বাস সম্পর্কে। ওকে ফাইন। তাহলে মাহমুদ আব্বাস যেহেতু, মাহমুদ আব্বাস না, ইসমাইল হানিয়া যেহেতু পড়লাম, তাহলে আরেকটা নাম তো পড়ে ফেলতে হবে এই বছর। নামটা হচ্ছে শাহবাজ শরীফ। নামটা হচ্ছে কি? শাহবাজ শরীফ। ঠিক আছে, আমি 2টা প্রশ্ন করি। নাম্বার 1, শাহবাজ শরীফ কে? যারা জানেন তারা তাহলে বলেন তিনি কততম? ঠিক আছে, 2টা প্রশ্ন বললাম। শাহবাজ শরীফ, আমরা এখন পড়ব হচ্ছে শাহবাজ শরীফ। প্রথম কথা হচ্ছে শাহবাজ শরীফ কে? কতক্ষণ হলো? অলমোস্ট 1 ঘন্টা। আচ্ছা, তাহলে বেশি দেরি করবো না, আর 15 মিনিট। তো যেটা বললাম এটা হচ্ছে শাহবাজ শরীফ। আমি 2টা প্রশ্ন করলাম, একটা হচ্ছে শাহবাজ শরীফ কে, ঠিক আছে, একটা প্রশ্ন করলাম শাহবাজ শরীফ কে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই শাহবাজ শরীফ কততম? দেখি আপনারা উত্তর কি দেন। হাই নাহিদ কি লেখছে? পাশের রুম থেকে আব্বা কইতেছে, কিরে তোর স্যার কি গাঁজা বিক্রি করতেছে নাকি? গাঁজা দখলে নেওয়ার জন্য তুমি আঙ্কেলকে বলে দাও, গাঁজা দখলে নেওয়ার জন্য আমেরিকা সহ ইসরায়েল সহ ওগুলো সব পাইতে আছে। হ্যাঁ, আমি ওইখানে যে কোনো চান্সই পাবো না, ঠিক আছে? আঙ্কেলকে বলে দিও। হাই এতক্ষণ পরে ভাই আপনি চুল কেটে ফেলছেন? সর্বনাশ, এতক্ষণ পরে। নাহিদ ইসলাম আবার লিখছে, নাহিদ ইসলাম কোথায় ছিলেন এতক্ষণ? আচ্ছা ভাইয়া, লুকিং অসাম উইথ ইওর হেয়ার কাট। ওকে, প্রশ্ন যেটা করেছিলাম যে শাহবাজ শরীফ তিনি কে, তিনি কততম? ঠিক আছে, শাহবাজ শরীফ তিনি কে, তিনি কততম? এইখান থেকে 3টা। আলিম খান, আলিম খান হ্যাঁ বরিশালের না? বরিশাল চলে গেছে, মনে হয় লঞ্চে করে চলে গেছে গতকালকে। ওই খাতার গাটি মাটি লইয়া লঞ্চে করে। আলিম খান, তুমি বরিশাল থেকে উত্তর করতে আসো, বরিশাল থেকে মগরে দেখতে আসো।
থ্যাংক ইউ, তুমি সঠিক উত্তর দেছো, কিন্তু তুমি তো অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়া গেছো, এখনো আবার ক্লাস করতেছো কা? হ্যাঁ, আবার এখনো ক্লাস করো কা? আলিম খান লিখছে 23তম। এক্সের ভালো বলা, ঠিক আছে। তো আলিম খান ধরো কি বলতেছি, শাহবাজ শরীফ, ঠিক আছে। তিনটা তথ্য আমরা জানবো। এক, শাহবাজ শরীফ তিনি হচ্ছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী, ঠিক আছে। তো শাহবাজ শরীফ তিনি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। আরেকটা প্রশ্ন, তিনি তাহলে কততম প্রধানমন্ত্রী? তাহলে তিনি হচ্ছেন 23তম, 23-এর উপর আবার মাত্রা দিলাম কেন, 23তম প্রধানমন্ত্রী। তাহলে আমাদের ওই যে ইমরান খান ছিলেন, ইমরান খান তিনি ছিলেন কততম? তিনি ছিলেন হচ্ছে 22তম। আর ইমরান খান সম্পর্কে যেটা জানবো সেটা হচ্ছে অনাস্থা ভোটে হেরে যান, অনাস্থা ভোটে হেরে যান। আচ্ছা, অনাস্থা ভোটে হেরে যান। তাহলে আমরা অলরেডি আমরা চারটা ইনফরমেশন পেয়ে গেছি, এটা হচ্ছে শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী, ঠিক আছে। তিনি কততম? তিনি হচ্ছেন 23তম। তাহলে পরে তিনি যাকে সরিয়ে প্রধানমন্ত্রী হলেন তিনি কে? ইমরান খান। সেই ইমরান খান কততম? ইমরান খান ছিল হচ্ছে 22তম। ইমরান খান সম্পর্কে আমরা যেটা জানলাম, অনাস্থা ভোটে হেরে যান, অনাস্থা ভোটে হেরে যান, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে একটু বলো শাহবাজ শরীফ, আচ্ছা আরেকটা তথ্য আছে, শাহবাজ শরীফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী যে নওয়াজ শরীফ ছিল না, নওয়াজ শরীফ তার ভাই, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ঠিক আছে, নওয়াজ শরীফের ভাই। তাহলে তাদের রাজনৈতিক দল কোনটা? ঠিক আছে। তাহলে বর্তমানে যে শাহবাজ শরীফ তিনি হচ্ছে নওয়াজ শরীফের ভাই, যারা পাকিস্তানের আগে প্রধানমন্ত্রী ছিল। তাহলে আমার প্রশ্ন, তাদের রাজনৈতিক দলটার নাম কি? এটা একটু লিখো তো দেখি। তোমরা যারা যারা আসো ক্লাস করতেছো, এই মুহূর্তে ক্লাস করতেছো 857 জন। রবীন্দ্রনাথ একটা কথা বলছে, আমরা শুরু করি আমরা শেষ করি না, ঠিক আছে। আমরা এখানে যখন ক্লাস করতাম তখন আমরা প্রায় 3400 জনকে নিয়েও ক্লাস করছিলাম। একটা ক্লাসে প্রায় 3400 স্টুডেন্ট ছিল, ঠিক আছে। একটা ক্লাসে 3400 স্টুডেন্ট ছিল। তো এখন হচ্ছে সেই স্টুডেন্ট সংখ্যা দিনে দিনে কমছে, স্টুডেন্ট সংখ্যা দিনে দিনে কমছে। তা আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, আমি যেটা জানতে চাচ্ছি তোমাদের কাছে সেটা হচ্ছে যে শাহবাজ শরীফের রাজনৈতিক দলটা কোনটা? শাহবাজ শরীফের রাজনীতি নাইম শাহজাহান, নাইম শাহজাহান। তুমি লিখছো PPP, মানে পাকিস্তান পিপলস পার্টি। ওকে ওকে ফাইন। শাহবাজ শরীফের রাজনৈতিক দল কোনটা? শাহবাজ শরীফের রাজনৈতিক দল, আমি সঠিক উত্তর পাচ্ছি না। এখন আমি সঠিক উত্তর পাচ্ছি না, ঠিক আছে। পিপিপি কেন লিখতেছো তোমরা? পিপিপি তো মানে পাকিস্তান পিপলস পার্টি, এটা তো আমাদের ইয়ের সাথে জড়িত, ইয়ের ভোটের সাথে। আচ্ছা, এই যে সঠিক উত্তর এই আবারও দেয়া দেশে আলিম খান বরিশাল থেকে, ঠিক আছে। একেবারে এক্স্যাক্টলি সঠিক উত্তর যেটা হবে আবার একটু ইয়ে করেও দিল, নোট করেও দিল, সেটা হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ। তার মানে এই আলিম খান সঠিক উত্তর দিয়েছে। নওয়াজ শরীফ বা শাহবাজ শরীফ তাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে পাকিস্তান মুসলিম লীগ, কিন্তু এই পাকিস্তান মুসলিম লীগের পরে একটা অংশ আছে সেটা হচ্ছে নওয়াজ, ঠিক আছে। এটা তারা অ্যাড করেছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। আবার কে ফোন দেয়? পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ 7788 7064। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা ক্লাসে আছি, তো আমি একটু ক্লাসটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলতে পারবো। ওকে, তো যেটা বলছিলাম যে পাকিস্তান মুসলিম লীগ, এই পাকিস্তান মুসলিম লীগ পর্যন্ত আমরা জানি, কিন্তু এরপরে একটা অংশ আছে হচ্ছে নওয়াজ।
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, অর্থাৎ এটাকে সংক্ষেপে এভাবে বলা হচ্ছে PML আবার N, তার মানে পাকিস্তান মুসলিম লীগ আবার নওয়াজ, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। ঠিক আছে, আমার তো মনে হচ্ছে আলিম খান যদি এখন আবার পরীক্ষা দেয় তাহলে হয়তো ফার্স্ট হওয়া থেকে কেউ থামায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না কেউ। আচ্ছা, তো এটা গেল হচ্ছে শাহবাজ শরীফ। আচ্ছা, লাস্ট আমরা একজন ব্যক্তির নাম পড়ি, আমাদের 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করব, আবার ঈদের পরে ক্লাস হবে। লাস্ট একটা নাম পড়ি। তিনি কেন আলোচিত? কারণ তাকে একটা সময় তিনি যে কারণে আলোচিত, তাকে একটা সময় হচ্ছে আপনার কার নাম পড়বো, ও আচ্ছা, যার কথা বলতে যাচ্ছি তার হচ্ছে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করার কথা ছিল, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তাকে পদত্যাগ না করে তাকে তার ক্ষমতায় রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে জেমস স্টলেনবার্গ। ঠিক আছে, তাহলে আরেকটা শিরোনাম করে ফেলি যারা আমরা ক্লাসে আছি। শিরোনামটা করবো হচ্ছে জেমস স্টলেনবার্গ। ঠিক আছে, আর শিরোনাম করে ফেলি, শিরোনামটা হচ্ছে জেমস স্টলেনবার্গ, জেমস স্টলেনবার্গ। ঠিক আছে, জেমস স্টলেনবার্গ। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি আগে আপনাদেরকে দুটো প্রশ্ন করি। এক হচ্ছে পরিচয়, এই জেমস স্টলেনবার্গের পরিচয়টা কি, আর হচ্ছে তিনি কততম। আবারও দুইটা প্রশ্ন করলাম, আগে এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা দেন, তারপর হচ্ছে আমি উত্তরটা দিচ্ছি। জেমস স্টলেনবার্গ, তার পরিচয় কি, আর হচ্ছে তার পরিচয়টা কি, আর তিনি কততম। জেমস স্টলেনবার্গ, ঠিক আছে, তার পরিচয়টা কি, তিনি কততম। দেখি উত্তর সবার আগে কার কাছ থেকে পাই। আচ্ছা, দেখি কার কাছ থেকে প্রথম উত্তর পাই। যেমন কাকলি ঘোষ লিখছে, কিন্তু মানে দুইটা উত্তর আসে নাই। তারপর মেহেরুল ইসলামও লিখছে, সামিলা একটার উত্তর সঠিক লিখেছ, কিন্তু দুইটার উত্তর একসাথে যাচ্ছিলাম। ঠিক আছে, ইয়া বরিশাল আলিম, কোনায় তুমি? কতক্ষণ হইয়া গেল, তুমি কোনো রেসপন্স করতে আসো না। এই যে নাফিজ নুহান একই সাথে দুইটারই সঠিক উত্তর দিয়েছ। তারপর মাহমুদ শাহাদাত একই সাথে দুইটারই সঠিক উত্তর দিয়েছ। তারপর হচ্ছে এই যে সামিলা আগে একটা সঠিক উত্তর দিয়েছ, আর পরে ইয়ে করছো। আচ্ছা, কাজী সারা একটা সঠিক উত্তর দিয়েছ। কামরুন নাহার মিম দিয়েছ, কাজী সারা এরপরে আরেকটা সঠিক উত্তর দিয়েছ। ওকে, তাহলে খেয়াল করি, জেমস স্টলেনবার্গ আমরা চারটা তথ্য বলবো। একটা হচ্ছে বর্তমানে ন্যাটো প্রধান যিনি আছেন তার নাম হচ্ছে জেমস স্টলেনবার্গ, আর তিনি কততম? তিনি আছেন হচ্ছে 13তম। তাহলে ন্যাটোর প্রধান তিনি হচ্ছেন জেমস স্টলেনবার্গ, ন্যাটোর যিনি প্রধান, কততম হিসেবে আছেন? 13তম হিসেবে আছেন। দয়া করে ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো, কারণ অনেকগুলো ইনফরমেশন চলে আসছে, এগুলো তো নিজের কাছে থাকতে হবে, তাই না? এটা হচ্ছে শেয়ারটা দিলে তোমার লাভ, যে ইনফরমেশন তোমার কাছে থাকতেছে, আর আমারও লাভ, আমার ক্লাসটা অনেক দিকে ছড়ায় যেতেছে, তাই না? ওকে, এটা হচ্ছে জেমস স্টলেনবার্গ, ন্যাটোর বর্তমান প্রধান আর 13তম। ঘটনা হচ্ছে এবারে থেকে আরো কয়েকটা তথ্য পড়ি, তাহলে যদি তথ্য পড়তে চাই তাহলে একটা হচ্ছে তিনি নরওয়ের নাগরিক এবং রাজনীতিবিদ ছিলেন। নরওয়ের নাগরিক, এটা একটা তথ্য পাইলাম, নরওয়ের নাগরিক। আর তিনি ক্ষমতায় আছেন হচ্ছে 2014 থেকে বর্তমান, 2014 থেকে বর্তমান। তো গত ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হয়ে যায়। মানে তিনি ন্যাটো প্রধান, তিনি 13তম হিসেবে আছেন, আর তিনি হচ্ছেন নরওয়ের নাগরিক। আর 2014 সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি আছেন, 2014 থেকে বর্তমান পর্যন্ত আছেন। গত ফেব্রুয়ারিতে তার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তাকে স্বপদে বহাল রাখা হয়, তার মেয়াদটা বাড়ানো হয়
যার ফলে সাম্প্রতিক এমনিতেই নেটওয়ার্ক প্রধান হিসেবে আলোচিত, তারপরে আবার তার মেয়াদ বাড়লো, সেই হিসেবে আর গুরুত্ব পেলাম। জেন্স স্টলটেনবার্গ নেটওয়ার্ক প্রধান 13তম নরওয়ের নাগরিক, এটা হচ্ছে জেন্স স্টলটেনবার্গ। তাহলে লাস্ট একটা টপিক, ঠিক আছে, লাস্ট একটা টপিক একটু লিখো, রূপকল্প। লাস্ট একটা টপিকটা হচ্ছে রূপকল্প, তারপর কি লিখবো 2041, রূপকল্প 2041, ঠিক আছে, রূপকল্প 2041। আচ্ছা, তাহলে এই যে রূপকল্প 2041 অর্থাৎ 2041 সালে আমাদের কিছু টার্গেট যেগুলো আমরা ফিল আপ করতে চাই, এমন কিছু টার্গেট দেখব। তা আমার তোমাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আমি ক্লাসটা মানে এই টপিকটা শুরু করি। এটা হচ্ছে 2041 সালে আমরা আমাদের মাথা পিছু আয় কত দেখতে চাই, অর্থাৎ রূপকল্প 2041 সালে মাথা পিছু আয় কত ধরা হয়েছে, বলতে কি যে 2041 সালে আমাদের টার্গেটটা কত, মাথা পিছু আয় কত, টার্গেট 2041 সালে। দেখি তোমাদের কাছ থেকে সঠিক উত্তরটা আসে কিনা। 2041 সালে মাথা পিছু আয় কত টার্গেট, আমাদের টার্গেটটা কত? দেখি সঠিক উত্তর আসে কিনা, এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। কেউ এই পর্যন্ত এই যে আরিক আহমেদ জোয়ারদার, আবু সাফনি, না তোমারটা হয় নাই, শমিলা তাবাসসুম সঠিক উত্তর দিয়েছ, মিফতাহুল মারিয়া সঠিক উত্তর দিয়েছ, এমডি ইমরান হোসাইন সঠিক উত্তর দিয়েছ, শফিউল ইসলাম সঠিক উত্তর দিয়েছ। ও মাই গুডনেস, ফুয়াদ হোসেন শাফি কি লিখছ, $3 বিলিয়ন, মানে আমাদের মাথা পিছু আয় $3 বিলিয়ন। তুমি কি এটা বোঝা লিখছো? যদি তুমি বোঝা লিখা থাকো তাহলে একটা টিকিট কেটে ডাইরেক্ট পাবনায় চলে যাও, অনেক খাঁচা আছে, যে কোনো একটার ভিতর ঢুকে যাও। আর যদি না বোঝা লেখো তাহলে সমস্যা নেই, সঠিক উত্তর যেটা আছে এটা আমরা জানবো, ঠিক আছে। মাথা পিছু আয়, ওই যে ইয়ের সাথে আরেকজন যোগ দিচ্ছে, $1 বিলিয়ন। আচ্ছা, মাথা পিছু আয় আরেকজন লিখছে 1200-500 না রে ভাই, 12,500। ওকে, রূপকল্প 2041 মাথা পিছু আয়ের টার্গেটটা হচ্ছে 12,500, ঠিক আছে। আর এই তিনটা সিম্পলি রূপকল্প আয় মাথা পিছু আয় টার্গেটটা হচ্ছে 12,500। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, বর্তমানে কত, ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর দাও। রূপকল্প 2041 মাথা পিছু আয় টার্গেট হচ্ছে 12,500, আমার প্রশ্নটা হচ্ছে বর্তমানে মাথা পিছু আয় কত, বর্তমানে মাথা পিছু আয় কত, বর্তমানে মাথা পিছু আয় কত? সঠিক উত্তরটা চাচ্ছি তোমাদের কাছে, দেখি তোমরা কি উত্তর দাও। 591 কি লিখছো? 591 এটা লিখছো হচ্ছে রানা মাহমুদ, এগুলাই কইরো। তারপরে ওকে, নিশাত ইয়াসমিন সঠিক উত্তর দিয়েছ, চন চানচার সঠিক উত্তর দিয়েছ, শামিলা তাবাসসুম সঠিক উত্তর দিয়েছ। ওকে, তাহলে বর্তমানে হচ্ছে 2591, ঠিক আছে। আর তাহলে প্রশ্ন যে রূপকল্প 2041 আমাদের মাথা পিছু আয় টার্গেটটা কত? টার্গেটটা হচ্ছে 12,500। তাহলে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে মাথা পিছু আয় খালি তরতর করে বাড়া মানে যে খালি উন্নতি তা কিন্তু না। শ্রীলঙ্কা কিন্তু অনেক ভেলকিবাজি দেখাইতে যায় বিপদে পড়ে গেছে। তো এই যে মাথা পিছু আয়, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম 2007 সাল, তাহলে আমার স্পষ্ট মনে আছে আমি যখন আপনাদের মতো পড়ি, আপনারা যেটা পড়ছেন 2591,
আমি সেটা পড়েছিলাম হচ্ছে 520 মার্কিন ডলার। ঠিক আছে, মার্কিন ডলার। তার মানে 2007 সালে আমাদের মার্কিন ডলার ছিল 520, সেইটা বর্তমানে 2022 সালে এসে হয়ে গেছে কত? 2591। কিন্তু ঘটনা হচ্ছে 2007 সালে যে আমাদের জীবনযাত্রার মান ছিল, মানে প্রোডাক্টের যে দাম ছিল, নিত্য পণ্যের দাম ছিল, ব্যয় যেটা ছিল, এখন আমাদের এটা তো অনেক বাড়লো, কয়েক গুণ বেড়ে গেল। সো এই পণ্য দ্রব্যমূল্যের দামটাও কেমন বাড়লো। যেমন আমি 2007 সালের দিকে যখন বাজার করতে যেতাম, আমার মা আমাকে 200-300 টাকা দিত বাজার করার জন্য। তো আমি বাজার টাজার করে নিয়ে আসতাম, ব্যাগ ভর্তি বাজার থাকতো, মাও খুশি থাকতো, আমিও খুশি থাকতাম। কারণ ওই 300 টাকা থেকে আমি আবার 20টা টাকা মেরে দিতাম, মেরে পকেটের চিপায় রেখে দিতাম, তাই না? তো মাও খুশি, আমিও খুশি। মা খুশি কারণ প্রচুর বাজার টাজার নিয়ে আসছি, আর আমিও খুশি, পকেটের চিপায় 20 টাকা রেখে দিচ্ছি। সেই 2007 সাল, 20 টাকা মানে অনেক কিছু। আর এখন এই যে মাথা পিছু এত বেড়ে গেল, মা যদি 2000 টাকা দেয় বাজার কিনে নিয়ে আসার জন্য, সাথে যদি আমি আমার পকেট থেকে 1000 অতিরিক্ত দিয়েও বাজার নিয়ে আসি, মা মুখ কালা করে আমার জিজ্ঞেস করে, কত মারছো বাবা? তাহলে অবস্থাটা দেখেন। তখন 300 টাকা নিয়ে যায় 20 টাকা মারতাম, বাজারও বেশি থাকতো, আমিও খুশি থাকতাম। আর এখন এত পণ্যের মূল্যমান এত বাড়ছে যে আমি 2-3 হাজার টাকা নিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে যায় যদি বাজার করে নিয়ে আসি, তো দেখা যায় বাজার কম, মা আমার জিজ্ঞেস করে কত মারছো। তো এটা হচ্ছে অবস্থা। তো মাথা পিছু আয় বর্তমানে হচ্ছে 2591। এটা 2041 সালে আমাদের টার্গেট হচ্ছে 12,500 করা, 12,500 করা 2041 সাল। আরেকটা টার্গেট হচ্ছে, এটা যদি অনেকগুলি টার্গেটের মধ্যে এটা হচ্ছে একটা, আরেকটা টার্গেট হচ্ছে উন্নত দেশে রূপান্তরিত করা। ঠিক আছে, উন্নত দেশ হবে। আচ্ছা, আরেকটা যদি বলি যে বর্তমানে, আচ্ছা আরেকটা যদি বলি 3 নম্বরে, সেটা হচ্ছে এই যে জনসংখ্যা বৃদ্ধির হার। ঠিক আছে, তাহলে 3 নম্বরে আরেকটা যদি বলি জনসংখ্যা বৃদ্ধির হার যেটা, এটা নিয়ে আসা হবে হচ্ছে 1.03%। জনসংখ্যা বৃদ্ধির হার আসবে 1.03%। তার মানে রূপকল্প 2041-এ দেশ একটা উন্নত দেশ হবে, মাথাপিছু আয় হবে 12,500, আর জনসংখ্যা বৃদ্ধির হার কত হবে? 1.03%। তাহলে তোমরা আমাকে একটু জানাও যে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত? বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত একটু জানাও। লামিয়া আক্তার মিম লিখছে, আপনার মায়েরা দেওয়ার অভিজ্ঞতাও আছে? মাশাআল্লাহ। মায়ের কাছ থেকে কে নাম আসছে? আর মারা সাধারণত একটু সন্তানের প্রতি একটু মায়া, মমতা, দরদ বেশি থাকে। মারে যায় উল্টাপাল্টা একটু বুঝাইলে, মা খুব বিপদ, এই সেই হ্যান ত্যান আবি যাবি, একটু বুঝাইলে মারা টাকা পয়সা দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.3। বর্তমানে কত? থ্যাংক ইউ। সবার আগে সঠিক উত্তর হচ্ছে খাদিজা। ঠিক আছে, সবার আগে হচ্ছে খাদিজা, তারপর সিনথিয়া সঠিক উত্তর দিচ্ছে, ফারজানা নূর সঠিক উত্তর। বর্তমানে আসছে হচ্ছে 1.37। এটা টার্গেট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার হবে 1.03। ঠিক আছে, আচ্ছা লাস্ট রূপকল্পের তো আসলে অনেক টার্গেট, তার মধ্যে লাস্ট একটা টার্গেট আমরা দেখি, সেটা হচ্ছে দারিদ্র্যের যে হার। ঠিক আছে, দারিদ্র্যের হার, মানে দারিদ্র্যের যে হার, এই দারিদ্র্যের হার আমি যদি তোমাদেরকে আগে একটা প্রশ্ন করি, বর্তমানে কত? ঠিক আছে, আর এটা তোমরা একটু আমাকে উত্তর জানাও, বর্তমানে দারিদ্র্যের হারটা কত? আর আমাদের ওই যে 2041 টার্গেটটা কত আমি জানাচ্ছি তোমাদেরকে। তোমরা একটু আমাকে জানাও বর্তমানে দারিদ্র্যের হার পড়তে গেলে আসলে দুইটা তথ্য পড়ি আমরা, একটা হচ্ছে দারিদ্র্যের হার, একটা হচ্ছে চরম দারিদ্র্যের হার, যেটা আমি এই ক্লাসে পড়িয়েছি, মানে অনলাইন ক্লাসে পড়িয়েছি। সো দারিদ্র্যের হার কত, আর হচ্ছে বর্তমানে দারিদ্র্যের হার কত, আর 2041 সালে রূপকল্প 2041-এ টার্গেটটা কত? বর্তমানে টার্গেটটা কত? দারিদ্র্যের হার বর্তমানে কত এটা তোমরা আমাকে বলো, তাহলে আমি টার্গেট বলে দিচ্ছি। বর্তমানে কত?
বর্তমানে বর্তমানে শফিউল ইসলাম উত্তর দিয়েছ। রাবেয়া বৃষ্টি একটা উত্তর দিচ্ছ, কিন্তু সেটা তুমি অ্যাডভান্স লেভেল উত্তর দিয়ে দিচ্ছ। আচ্ছা, মোহন্ত কুমার উত্তর দিয়েছ। ওকে, শামিলা সঠিক উত্তর দিয়েছ। ওকে, তার মানে দারিদ্র্যের হার বর্তমানে আছে হচ্ছে 20%, আর চরম দারিদ্র্যের হার হচ্ছে 10%। বা 2041 সালে এটা টার্গেট হচ্ছে অনলি 5%। 2041 সালে এটা টার্গেট হচ্ছে অনলি 5%। ঠিক আছে, তো আমরা ক্লাসটা একটু শেষ করব, কিন্তু তার আগে তোমাদেরকে লাস্ট আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হলো না? জয় বাংলাকে স্লোগান ঘোষণা করা হলো। আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রথম কে ব্যবহার করেন? তার মানে জয় বাংলাকে আমাদের জাতীয় স্লোগান করা হলো। ঠিক আছে, জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হলো। আমার প্রশ্ন, এই জয় বাংলা স্লোগানটা প্রথম কে ব্যবহার করেন? আর যদি প্রশ্ন দেয় যে হ্যাঁ, কোথায় ব্যবহার করেন, এটাই লাস্ট আমরা এই তথ্যগুলো একটু জানবো। একটু সরি, আমার একটু ঠান্ডা লেগেছে। জয় বাংলাকে প্রথম কে ব্যবহার করেন এবং কোথায় জয় বাংলা ব্যবহার করেন? দেখি, তোমরা আগে আমার একটু উত্তরটা দাও। দেখো তোমরা যে কত দুষ্ট। জনসংখ্যা বৃদ্ধির হার গভর্নমেন্ট কমায় নিয়ে আসতে চায়, 1.03 করতে চায়। এজন্য লিখছে যে এগুলা করতে দিব না, জনসংখ্যা বৃদ্ধির হার বাড়িয়ে দিব। মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া থাকলো, চেষ্টা চালায় যাও। আবরার হামিদ নিয়াজ লিখছো, আফতাব মাহমেদ না, দুর্জয় লিখছো। আমি কমো না, আমার শরম করে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও না যে তোমার এত শরম করে। ওকে, জয় বাংলাকে সম্প্রতি জাতীয় স্লোগান ঘোষণা করা এবং 2টা জায়গায় খুব বাধ্যতামূলক করে দেওয়া হয় যে জয় বাংলা স্লোগান দিয়ে শেষ করতে হবে। তো এই জয় বাংলা প্রথম ব্যবহার করেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোথায় ব্যবহার করেন? ওই যে তার ভাঙার গান একটা কাব্যগ্রন্থ আছে না, ভাঙার গান কাব্যগ্রন্থে। তো জয় বাংলা প্রথম ব্যবহার করেছে কাজী নজরুল ইসলাম। কোন জায়গায়? ভাঙার গান কাব্যগ্রন্থে। ভাঙার গানের একটা উল্লেখযোগ্য গান হচ্ছে ওই যে ওই গানটা শিকল ভাঙা, এই যে ভাঙার গান হচ্ছে ওই যে কারারই লৌহ কপাট। ওই গানটা হচ্ছে এই ভাঙার গান কাব্যগ্রন্থের একটা আলোচিত বা উল্লেখযোগ্য গান। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, শেখায় এহিল তথ্য কেড়ে। এই যে স্লোগানগুলি আমরা পাই, এগুলো পাই ভাঙার গান কাব্যগ্রন্থে। তো ভাঙার গান কাব্যগ্রন্থের যেই কবিতাটাতে, অর্থাৎ যেই কাব্যে এই এই জয় বাংলা স্লোগানটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে পূর্ণ অভিনন্দন। সো কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কাব্যে, ভাঙার গান কাব্য গ্রন্থের পূর্ণ অভিনন্দন কাব্য, যেটা এই কাব্যে এই প্রথম জয় বাংলা ব্যবহার করেছিলেন কে? কাজী নজরুল ইসলাম। আর আমরা দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ভাষণ দিয়েছিলেন, তিনি ভাষণটা শেষ করেছিলেন জয় বাংলা বলে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে আমাদের মডেল টেস্ট শুরু হবে ঈদের পরে 10 তারিখ। ঠিক আছে, আমাদের মেগা মডেল টেস্ট ঈদের পরে 10 তারিখ থেকে শুরু হবে, 10 তারিখ থেকে। ঠিক আছে, জাস্ট একটু আমাদের অবদানগুলি মনে রাখো।
কতগুলি ক্লাস হয়েছে একবার হিসাব করো, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, সাম্প্রতিক অনেকগুলি ক্লাস হয়েছে, অলরেডি কতগুলি পরীক্ষা হয়ে গেছে। এরপর আমরা পরীক্ষা নিতে যাচ্ছি, তোমাদের কাছে একটা টাকাও আমরা চাই নাই, ঠিক আছে? সবগুলি একেবারে ফ্রি আমাদের নিজেদের জায়গা থেকে। আর তোমরা আমাদের বই পড়ো, যার ফলে একটা ভালোবাসার জায়গা থেকে, একটা হৃদ্যতার জায়গা থেকে এই ফ্রি ক্লাসগুলি আমরা নিয়েছি এবং পরীক্ষা নিচ্ছি এবং আরো নিব। একটা টাকা চাই নাই, চাইবো না, ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক।